কি হয়েছে, বাঁধছেন কেন? তুমি আমাকে প্রচুর বিরক্ত করো। রোমান্স করব যখন তখন এত ছটফট করলে আর ভালো লাগে বলো? তাই বলে এইভাবে বেঁধে রাখবেন? হুশ, কোনো কথা নয়। এই বলেই ঠোঁটে ঠোঁট পুড়ে নিল। হায়াতের মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। আচমকা আদিবের ঠোঁটে কামড় দিল। আদিব ছিটকে দূরে সরে গেল। হায়াত দৌড়ে রান্নাঘরের দিকে গেল। ফ্রিজের পেছনে গিয়ে লুকাতেই আদিব এসে হায়াতের কোমর ধরলো। ফ্রিজ থেকে বরফ বের করে আস্তে করে হায়াতের গলায় রাখলো। ঠান্ডার ছোঁয়া লাগাতে হায়াত স্মিত কেঁপে উঠল। হালকা ঠোঁট দিয়ে চেপে চেপে খেতে লাগলো আদিব। কোলে নিয়ে আদিব তাকে পুনরায় সোফায় শুইয়ে দিল। তার বেল টেনে হায়াতের পা বাঁধলো। এরপর ওড়না দিয়ে শক্ত করে হাত বেঁধে নিল। হায়াত চুপচাপ আদিবের পাগলামিগুলো দেখছে। ডাইনিং টেবিলের উপর রাখা দুধ এনে হায়াতের পেটে ঢেলে দিয়ে রসনা দিয়ে লেহন করতে লাগলো। পরনের শার্ট খুলে ফেললো। হায়াত বাঁকা হেসে বলল, যত যাই করেন না কেন, আজ আমি রেসপন্স করব না। তবে রে পিচ্ছি। এই বলেই হায়াতের উপর উঠে বসলো আদিব। কামিজটা খুলে নিচে ফেলে দিল। ঠোঁটে ঠোঁট পুড়ে নিল। হায়াতও আস্তে আস্তে রেসপন্স করতে লাগলো। টেবিলের ওপর রাখা পায়েসটুকু ঢেলে দিল নাভির ওপর। সযত্নে খেতে লাগলো আদিব। পরম সুখে চুল খামচে ধরলো হায়াত। ড্রয়িং রুমে হায়াত আর আদিব একে অপরের চোখে চোখ রেখে নিঃশব্দে কথা বলছিল। হালকা হাসি, মিষ্টি উত্তেজনা। ঠিক তখনই টিং টং কলিং বেলের আওয়াজে যেন পুরো ঘর থমকে গেল। আদিব চমকে উঠল। হায়াত দ্রুত জামাটা পরে ওড়নাটা ঠিক করলো। আদিব ধীর পায়ে শার্টের বোতাম লাগিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা রাগী মুখের এক নারী। কপালে ভাঁজ, ঠোঁটে শক্ত করে চেপে রেখেছেন। আদিব মুখে হাসি আনার চেষ্টা করলো। মা, তুমি? এই তো। তার মায়ের চোখ তখন হায়াতের দিকে। হায়াত ভদ্রভাবে মাথা নিচু করে সালাম দিল। এইভাবে ডাইনিং রুমে একা? আরে, তোমার বোনেরাও তো নেই বাসায়, তাহলে এই মেয়ে এখানে? মা ও হায়াত, মিসেস আফরা চৌধুরী হায়াত, আমার বিয়ে করা বউ। মিসেস অরোরা রাগে ফুঁসতে থাকলো। চোখ দুটো রক্তিম, ঠোঁট কাঁপছে ক্রোধে। গলার স্বরও কাঁপা কাঁপা, যেন কোনো মুহূর্তেই বিস্ফোরিত হবেন। তিনি চিৎকার করে বললেন, তুমি কি বললে আদিব? এই মেয়েটা তোমার বউ? আমাদের কিছু না জানিয়ে, না বলেই বিয়ে করছো? এত বড় সাহস! তিনি হায়াতের দিকে এক ঝলক তাকালেন, তারপর আবার আদিবের দিকে। এই মেয়েটা তাহলে এতদিন ধরে আমাদের ছেলের মাথা ঘুরিয়ে রেখেছিল। মা, আমি হায়াতকে ভালোবেসে বিয়ে করেছি। মিসেস অরোরা আরও রেগে গিয়ে বললেন, ভালোবাসা? এই বয়সে ভালোবাসা? মেয়েটার বয়সই বা কত? হায়াতের দিকে তাকিয়ে বললেন, তোমার কি পরিবার নেই, শিক্ষা নেই? আর তুই আদিব, আমি তোকে কষ্ট করে মানুষ করলাম, আর তুই একা নিমিষেই সব উড়িয়ে দিলি। ঘরের ভেতর যেন একটা বিস্ফোরণের পর নিস্তব্ধতা নেমে এলো। আদিব এবার এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, মা, আমি জানি তুমি কষ্ট পেয়েছো, রাগও করেছো, কিন্তু আমি হায়াতকে ছাড়তে পারবো না। আমি ওকে বিয়ে করেছি দায়িত্ব নিয়ে, সম্মানের সঙ্গে। তুমি না মানলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথা শুনে মিসেস অরোরা থমকে গেলেন। হায়াত চুপচাপ দাঁড়িয়ে। ওর চোখ দুটো ভেজা, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ নেই। ভয় আর অপমানে গলা যেন শুকিয়ে গেছে। চোখের পানি টপটাপ করে গড়িয়ে পড়ছে গাল বেয়ে। মাথা নিচু, দুটো হাত শক্ত করে ধরে রেখেছে ওড়নার কোনা। মিসেস অরোরা আবার চিৎকার করে উঠলেন, এখন তো দেখছি কান্নার অভিনয়ও শুরু করে দিয়েছে। আদিব, এই মেয়ে একদমই আমাদের ঘরের উপযুক্ত না। তুমি ভুল করেছো। হায়াত নিজের চোখ মোছার সাহসও পাচ্ছে না। ওর কান্না নিঃশব্দ, কিন্তু বুকের ভেতরে এক একটা ঢেউ উঠছে, যেন নিজেকে খুব ছোট, খুব একা মনে হচ্ছে। ঠিক তখনই আদিব ধীরে ধীরে হায়াতের পাশে গিয়ে দাঁড়ালো। তারপর গম্ভীর স্বরে বলল, মা, ওকে আর কিছু বলো না। হায়াত ভয় পেয়েছে, ও কোনো ভুল করেনি। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি সম্মান দিয়ে। তুমি রাগ করো, ঠিক আছে, কিন্তু দয়া করে হায়াতকে দোষ দিও না। মিসেস অরোরা রাগে ঠোঁট কামড়ে বললেন, তোমার বাবা চুপচাপ এই কাজটা করলো, এখন সবাই জানুক। আদিব, ফোন তুলে তোমার বাবা, চাচা চাচিকে, যাকে পারো সবাইকে কল দাও। আজকেই এই বিয়ে বিচার হবে।
আদিব একটু থমকে গেল, কিন্তু হায়াতের কাপা মুখের দিকে তাকিয়ে মাথা ঝুঁকিয়ে বলল, ঠিক আছে মা, ডাকছি, আজই সব বলবো। সে ফোন বের করে একে একে কল দিতে লাগলো। প্রথমে বাবাকে ফোন করলো, আব্বু একটু বাসায় আসো এখনই, মা সব জেনে গেছে। তারপর চাচাকে। চাচ্চু একটু আসবেন, খুব জরুরি। আর চাচি ফুপু সবাইকে খবর দেওয়া হলো। বাড়িতে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়লো। হায়াত পেছনে সরে গিয়ে দেওয়ালের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে রইল। চোখে জল আটকে রেখেছে যেন কিছু ভেঙে না পড়ে। মিসেস অরোরা তখনই এক কাজের মেয়েকে বললেন, চা বসাও, সবাই আসবে। আজ যদি আমি মুখ বুজে থাকি তাহলে কাল এরা আমার ছেলেকে নিয়ে নাচবে। একটু পরেই দরজায় একের পর এক কড়া একজন করে ঘরে ঢুকতে লাগলো। চাচা চাচি জেঠু খালাম্মা সবাই যেন এক নাটকের সাক্ষী হতে এসেছে। আদিব চুপচাপ দাঁড়িয়ে এক হাতে হায়াতের হাত শক্ত করে ধরে আছে। হায়াত একটু কেঁপে উঠলেও ওর চোখে এখন সাহসের আলো। মিসেস অরোরা দাঁড়িয়ে গিয়ে সবার সামনে বললেন, এই মেয়ে হচ্ছে আমার ছেলের বউ, আর এই বিয়ে হয়েছে আমার অনুপস্থিতিতে। এখন তোমরাই বলো, আমি এটা মানবো? ঘরে থমথমে পরিবেশ। আদিবের বাবা মিসেস অরোরাকে শান্ত করে বললেন, আরোরা বুঝো তো, ছেলে রাজি না মানলে কি করতাম? আর হায়াত এত সুন্দর মেয়ে, তাকে তো আমরা ভালোবেসে নিয়েছি, তার জন্য কিছুটা বুঝদার হোক। কিন্তু মিসেস অরোরা রাগে ফুসফুস বাঁচাতে না পেরে বললেন, সুন্দর? আরে এই তো আমার ছেলের জন্য উপযুক্ত নয়। এত ছোট মেয়েকে কিভাবে এই পরিবারের জন্য মান্য করব? এই কথায় আদিবের বাবা একটু দুঃখ পেলেও শান্ত স্বরে বলল, আরোরা আমরা সবাই চাই আদি সুখী হোক। হায়াতকে একটু সময় দাও, সে নিজেই তোমাদেরকে ভালো রাখবে। মিসেস অরোরা রাগে ফুঁসতে থাকলেন। চোখে রক্তিমতা যেন আগুন হয়ে উঠেছে। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা আদিবকে সজোরে একটা চর বসিয়ে দিলেন। চরটা ছিল হঠাৎ জোরালো আর মায়ের অভিমান ভরা। তুই আমার সাথে এই বিশ্বাসঘাতকতা করলি আদিব? গর্জে উঠলেন মিসেস অরোরা। আমাকে কিছু না জানিয়ে নিজের ইচ্ছা মতো বিয়ে করে বসে আছিস। তোর বাবার সাই ছিল, কিন্তু আমার কিছুই জানা ছিল না। আদিব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চোখে জলরেখা ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মা আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, আমি শুধু হায়াতকে ভালোবাসি, ওই আমার জীবন। মিসেস অরোরা তখনও কাঁপছিলেন রাগে। ভালোবাসা এখন তোর জন্য সংসারের নিয়ম, সমাজের নিয়ম ভুলে যেতে হবে? এতদিন যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, তুই এক লহমায় তাকে ভেঙে দিলি। আদিবের বাবা তখন এগিয়ে এসে মৃদু কণ্ঠে বললেন, ওরা এখন স্বামী স্ত্রী। আমরা রাগ করে যদি দূরত্ব বাড়াই তাহলে শুধু পরিবারটাই ভেঙে যাবে। সময় দাও, ছেলেটা খারাপ কিছু করে নাই। মিসেস অরোরা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর চোখের জল মুছে নিয়ে বললেন, আমি কিছু বলছি না এখন, কিন্তু হায়াতকে যদি একটু অযোগ্য মনে হয় তবে আমার চুপ থাকা কঠিন হবে। ঘর জুড়ে নেমে এলো এক ভারী নীরবতা। আদিবের চাচি এগিয়ে এসে মিসেস অরোরার কাঁধে হাত রাখলেন। কাপা কণ্ঠে বললেন, আপা, আমি জানি আপনার খুব রাগ হচ্ছে, খুব কষ্ট পেয়েছেন, কিন্তু এখন কিছুই করার নেই। ওরা তো এখন স্বামী স্ত্রী। হায়াতের গায়ে তো আদিবের নাম উঠেছে। আপনি যদি এখন রাগ ধরে রাখেন তাহলে তো ঘরটাই ভেঙে যাবে। এই কথা শুনে মিসেস অরোরা যেন আরো জ্বলে উঠলেন। তিনি হাতটা ঝটকে সরিয়ে বললেন, তুমি আমাকে শিখাইও না। চাচি হয়ে শুধু স্বার্থ বুঝেছ। আমার ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করেছে, আর আমি মাথা নিচু করে মেনে নিব? তার চোখে পানি, তবু মুখে কঠিনতা। আমি কি এই দিন দেখার জন্য আদিবকে মানুষ করেছি? যে ছেলেকে শিখিয়েছি আগে মা তারপর দুনিয়া, সে ছেলে আজকে আমাকে উপেক্ষা করে একটা সিদ্ধান্ত নেয়। আদিব কাঁপা গলায় বলল, মা আমি ভুল করেছি, স্বীকার করছি, কিন্তু হায়াতকে দোষ দিবে না প্লিজ, ওর কোনো দোষ নেই, সব সিদ্ধান্ত আমার।
হায়াত চুপচাপ পাশে দাঁড়িয়ে সব শুনছিল। মিসেস অরোরার চিৎকার, আদিবের চোখের জল, চাচির মিনতি, সবকিছু তার কাপা বুক ভেদ করে যাচ্ছিল। তার মুখ ধবধবে ফ্যাকাশে, চোখ দুটো জলে ভরে উঠছিল, কিন্তু সে নিজেকে শক্ত রেখেছিল যতক্ষণ না মিসেস অরোরা বললেন, দেখি সেই হায়াত কোন সাহসে আমার ঘরের বউ হওয়ার দাবি রাখে। এই কথাটা যেন বুক চিরে ছুরি চালালো হায়াতের ভেতরে। সে আর থাকতে পারল না, ধীরে সামনে এসে কাপা গলায় বলল, আম্মু আপনি চিন্তা করবেন না, আমার জন্য আপনাদের মা ছেলের মধ্যে ঝগড়া করতে হবে না। আমি থাকলেই যদি এই ঘরে অশান্তি আসে তবে আমি সরে যাচ্ছি। চোখের পানি আর আটকে রাখতে পারল না সে। আদিব বলল, জান, আমি ঠিক আছি। বলেই হায়াত দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। তার ওড়নাটা পেছনে হাওয়ায় ভেসে রইল কিছুক্ষণ, আর পেছনে রইল থমথমে এক শোকাবহ নীরবতা। আদিব চিৎকার করে উঠল। হায়াত দাঁড়াও প্লিজ, আমার কথা শোনো। ঘরের ভেতর অন্ধকার, বাতাস ভারী, কান্নায় হায়াতের চোখ ফুলে উঠেছে। দরজার আড়ালে বসে একা একাই কাঁদতে কাঁদতে তার বুকটা ধক ধক করছিল। সে নিজেকেই দোষ দিচ্ছিল, মনে হচ্ছিল তার জন্যেই আজ এই বাড়িতে অশান্তি। একটা মুহূর্তেই হায়াত উঠে দাঁড়ালো, টেবিলের পাশে রাখা ওড়নাটা হাতে নিল। চোখে জল, কিন্তু মুখে অদ্ভুত এক শূন্যতা। যদি আমি না থাকি তাহলে আর কেউ কষ্ট পাবে না। এই ভেবে সে পাখার দিকে তাকালো। ঠিক তখনই দরজার বাইরে আবার আদিবের গলা শোনা গেল। হায়াত প্লিজ দরজা খোলো। আমি জানি তুমি কষ্টে আছো, কিন্তু এমন কিছু করো না যেটা কখনো ফিরিয়ে আনা যাবে না। চাচি কাঁদতে কাঁদতে বললেন, বৌমা, মা হিসেবে বলছি, মা রাগ করে, কিন্তু বুকের ভিতর ভালোবাসাই থাকে। তুই যা ভাবছিস সেটা ঠিক না রে। হঠাৎ ভেতরে একটা শব্দ হলো, একটা চেয়ার টানানোর। মিসেস অরোরা দৌড়ে দরজায় এসে কান পেতে শুনলেন। চোখ ছলছল করছিল তারও। হায়াত প্লিজ মা, আমি আমি ভুল করেছি। তুই দরজা খোল, আমি তোকে মেনে নিব। শুধু দরজাটা খোল মা। আদিব এবার আর সহ্য করতে পারল না। সে জোরে ধাক্কা দিয়ে দরজা ভাঙার চেষ্টা করতে লাগলো। হায়াত আমি ভালোবাসি তোমায়, প্লিজ। একবার, দুইবার, ধরাম করে দরজা খুলে যেতেই সবার চোখ স্থির হয়ে গেল। হায়াত ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে ঝুলে আছে, চেয়ারটা নিচে উল্টে পড়ে আছে। ঘরের বাতাস ভারী, নিঃশ্বাস যেন আটকে আসে। হায়াত, আদিব চিৎকার করে ছুটে গেল। মুহূর্তের মধ্যে সে লাফ দিয়ে হায়াতকে ধরে ফ্যান থেকে নামিয়ে আনলো। চাচি, মিসেস অরোরা আর সবাই ছুটে এলো। কেউ ওড়না খুলেছে, কেউ তার মুখে পানি দিচ্ছে, কেউ কাঁদছে। হায়াতের চোখ বন্ধ, নিঃশ্বাস ধরা ধরা। আদিব কাপা কণ্ঠে চিৎকার করে উঠল, ও শ্বাস নিচ্ছে, একটু নড়ছে। অ্যাম্বুলেন্স ডাকো, জল আনো, ও মরেনি, ও মরবে না। আমার হায়াতি, আমার প্রাণ, আমি কিছুতেই ওকে হারাবো না। বলেই সারা মুখে কাঁদতে কাঁদতে চুমু খেলো আদিব। আদিব নিচের কোলে হায়াতের মাথা রেখে বসে আছে, বারবার কাঁদতে কাঁদতে বলছে, তুমি কিচ্ছু করবে না। তুমি কথা দিয়েছিলে হায়াত, আমি তোমায় ভালোবাসি। প্লিজ ফিরে আসো। হায়াতের নিঃশ্বাস খুব ধীর, খুব কষ্ট করে চলছে। তার গলায় দাগ, মুখে নিস্তেজ ভাব। হাসপাতালের গেট পৌঁছতেই নার্স আর ডাক্তাররা স্ট্রেচারে করে নিয়ে গেল তাকে। সবাই দোয়া আর কান্নায় ভেঙে পড়েছে। মিসেস অরোরা এক কোণে বসে কাঁপতে কাঁপতে বিড়বিড় করছিলেন, হায়াত মা, প্লিজ ফিরে আয়। আমি তোকে মা মা বলিনি, কিন্তু তোকে হারাতে পারবো না। আমি মাফ চাইছি। আদিব বারবার ডাক্তারদের দিকে তাকাচ্ছিল, চোখে পানি আর প্রার্থনার ছায়া। চাচি তসবিহ হাতে দোয়া পড়ে যাচ্ছিলেন, হে আল্লাহ, মেয়েটাকে ফিরিয়ে দাও, বাকি জীবনে এই সংসারে আলো হয়ে থাকুক সে। সময় যেন থেমে গেছে। অবশেষে ডাক্তারের দরজা খুলে গেল। ডাক্তার মাস্ক খুলে ক্লান্ত গলায় বললেন, আলহামদুলিল্লাহ, সময় মতো এনে ফেলায় ওকে বাঁচানো গেছে। এখন এই দুর্বল আর আশঙ্কামুক্ত। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। আদিব হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে, কান্না আর শুকরিয়া একসাথে। ধন্যবাদ আল্লাহ, আমার হায়াত বেঁচে গেছে। মিসেস অরোরা তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন, ডাক্তারকে বললেন, আমি কি ওকে একবার দেখতে পারি? একটু আদর করতে পারি? ডাক্তার একটু হাসলেন। দেখতে পারবেন, কিন্তু আস্তে কথা বলবেন, ও এখনো খুব দুর্বল।
হসপিটালের সন্ধ্যা, কেবিনে নিস্তব্ধতা, বাইরে হালকা আলো জ্বলছে, নার্সদের চুপচাপ চলাফেরা, দূরে কোথাও ওষুধের ট্রলির শব্দ মাঝে মাঝে কানে আসছে। হায়াত কেবিনের সাদা বিছানায় নিঃশব্দে শুয়ে আছে, চোখ দুটো ছাদের দিকে স্থির, যেন খুব গভীর কোনো ভাবনায় ডুবে গেছে। বুকের উপর রাখা হাত যেন কিছু বোঝাতে চাইছে, কষ্ট কিংবা হয়তো তীব্র এক নীরব চিৎকার। তার পাশে টেবিলে ফুলের তোড়া, তবু সেগুলোর গন্ধ পর্যন্ত যেন আজ অনুপস্থিত। কোনো মেসেজ আসেনি। হায়াত যেন নিজেকে হারিয়ে ফেলেছে। তার ভেতরে চলছে এক যুদ্ধ, স্মৃতির, ভুলের, ভালোবাসার আর বিষাদের। আদিবার তার মা ধীর পায়ে কেবিনে প্রবেশ করলো। চারপাশে নিস্তব্ধতা, শুধু মনিটরের ক্ষীণ শব্দ আর স্যালাইনের ফোঁটার টুপটাপ। হায়াত বিছানায় শুয়ে চোখ দুটো ছাদের দিকে স্থির, টেরই পায়নি কেউ এসেছে। মিসেস অরোরা থেমে গেলেন দরজার কাছে। তার চোখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি, অভিমান, অনুশোচনা, হয়তো একটু মায়াও। এই সময় দরজার বাইরে একসাথে কয়েকজনের চঞ্চল শব্দ। হায়াত মা। গ্রাম থেকে হায়াতের মা, বাবা আর খালা এসে গেছে। মা কাঁদতে কাঁদতে ছুটে এসে হায়াতকে জড়িয়ে ধরলেন। বাবা চোখের চশমা খুলে খুলে পানি দিলেন। আফরা, তুই ঠিক আছিস মা? হায়াত একটা হালকা হাসি দিয়ে বলে, আমি ভালো আছি মা। আব্বু, তোমরা এসেছো তাই তো শান্তি লাগছে। তার গলার সুর মোলায়েম, চোখে মায়া। খালা মাথায় হাত বুলিয়ে বললেন, আমার মা এত শুকিয়ে গেছে কেন? কিসের এত কষ্ট? হায়াত নরম গলায় শুধু বলল। সব ঠিক হয়ে যাবে খালা। নরম পায়ে এগিয়ে আসে আদিব। চারপাশের মানুষদের নীরবতা যেন আরো ঘন হয়ে যায়। কেউ কিচ্ছু বলে না, কেউ ঠেকায় না। আদিব ধীরে হায়াতের পাশে গিয়ে দাঁড়ায়। এক মুহূর্ত থেমে থেকে সে হালকা করে আয়াতের কপালে একটা চুমু দেয়, সবার সামনে। হায়াতের চোখের পাতা কাঁপে না একটুও। সে ধীরে মুখ ফিরিয়ে নেয়, তারপর মায়ের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আম্মু, আমি বাড়ি যাব, এখান থেকে বের হয়ে যেতে চাই। আদিব নরম স্বরে বলল, জান যাবে তো, আমরা একটু পরই রিলিজ হলেই রওনা দেব। আম্মু, আমি তোমাদের সাথে যাব। হায়াতের মা অবাক হয়ে বলে, আফরা, এই অবস্থায় কোথাও যাওয়া যাবে না, গ্রাম তো দূরে। কিছুদিন। মাকে থামিয়ে হায়াত শুধু বলে, এখানে থাকতে ইচ্ছে করছে না, আমি নিজের ঘরে যেতে চাই। আদিব সেই মুহূর্তে একপাশে সরে যায়। তার কপালে রাখা নিজের ঠোঁট যেন পুড়ে যাচ্ছে এখন। হায়াতের আচরণ এমন যেন সে আদিবকে কোনোদিন দেখেইনি। আদিব কাঁপা কাঁপা গলায় বলল, জান, তুমি কি বলছো এসব? তুমি গ্রামে যাবে মানে? আম্মু, ওনাদের বলে দাও আমি ওনাদের মুক্তি দিলাম। আমার জন্য ওনাদের ঝামেলাতে পড়তে হবে না। আমি তাদের বাড়ির যোগ্য নই। দিনের ভেতরে বাতাস ভারী হয়ে আসে। সবাই বোঝে কিছু একটা ভেঙে গেছে, যা আর আগের মতো হবে না। হায়াতের বাবা রাগে কাঁপছে। আর এক মুহূর্তও না। এই হাসপাতাল থেকে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব, যেখানে আমার মেয়ের কোনো মূল্য নেই। ভালোবাসার নামে শুধু কষ্ট আর অপমান জুটেছে, সেখানে তাকে আর এক সেকেন্ডও থাকতে দেব না আমি। তিনি উঠে দাঁড়ালেন, মেয়ের কপালে হাত রেখে বললেন, তুই আমার গর্ব হায়াত, তোকে কেউ ভাঙতে পারবে না। তোর বাবাই তোকে আগলে রাখবে। আমি মানলাম গরিব, ওদের মতো টাকা নেই, যোগ্যতা নেই, তবে আমার মেয়েকে আমি কখনো কষ্ট করে মানুষ করিনি। হায়াতের বাবা যখন রাগে ফুঁসে উঠে কেবিনের দরজা খুলতে যাচ্ছেন, হঠাৎ পেছন থেকে আদিব ধাক্কা দিয়ে সামনে এসে দাঁড়িয়ে পড়ল। চোখে আগুন, গলায় কাঁপন। আদিব চিৎকার করে উঠল, সব না, আমি আমার বউকে যেতে দিব না। হ্যাঁ, আমি ভুল করেছি। আমি ওকে সবার সামনে ছোট করেছি, কিন্তু এখন বুঝেছি। প্লিজ লক্ষ্মী জান, এমন করে না। বাড়ি চলো। সবার মুখে হতবাক ভাব। হায়াতের মা, নার্সরা, এমনকি হায়াতের বাবা কিছুটা থমকে গেলেন। আদিব কাঁপা কণ্ঠে হায়াতের বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু, আফরাকে নিতে চান ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে আমি শেষবার ওর সামনে দাঁড়িয়ে বলতে চাই আমি ওকে ভালোবাসি। আমি ওকে কষ্ট দিতে চাইনি, আমি ওকে ফেরত চাই, নয়তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তারপর সে হাঁটু গেড়ে হায়াতের পাশে বসে পড়ে, হাত ধরে চোখের জল ফেলতে থাকে। জান বউ, লাজুক পাখি হায়াত, একবার শুধু চোখ তুলে তাকাও প্লিজ। তুমি চাইলে আমি তোমার পায়ের নিচে পড়ে থাকবো, কিন্তু তুমি চলে যেও না। সবাই নিঃশব্দে দাঁড়িয়ে। সময় যেন থমকে গেছে। হায়াত তখনও চুপচাপ, কিন্তু চোখের কোণে যেন অল্প একটু কাঁপুনি। হায়াত রাগে জবাব দেয়,
না, আমি যাব না আবিদ স্যারের সাথে। ভালোবাসা মানে শুধু বলা নয়, বুঝিয়ে দেয়া। আপনি শুধু বললেন কিন্তু কখনো বোঝালেন না। আমার সম্মান যখন পদদলিত হচ্ছিল, আপনি কই ছিলেন? এখন চিৎকার করে ভালোবাসা বলে কি সব ঠিক হয়ে যাবে? কেবিনের ভেতরে থমথমে পরিবেশ। আদিব স্তব্ধ, তার চোখে পানি জমে উঠেছে। হায়াত উঠে বসে বলে, আমি যাচ্ছি আমার বাবার সাথে, যেখানে আমাকে সম্মান দেয়, ভালোবাসা দেয়। অপমানের ছায়ায় আমি আর ফিরবো না। হায়াতের বাবা সামনে এসে মেয়ের কাঁধে হাত রাখলেন। চল মা, এবার তুই নিজের পথ নিজে বেছে নিছিস। তোর বাবার গর্ব তুই। আদিব প্রচন্ড রাগে দেওয়ালে ঘুষি মারে, ধরাম করে। আদিবের ঘুষির শব্দে পুরো কেবিন কেঁপে উঠল। দেওয়ালে রক্তের ছিটে তার মুঠোটা কেটে গেছে। চারপাশে থাকা নার্স, হায়াতের মা, এমনকি হায়াতের বাবা পর্যন্ত থমকে গেলেন। সকলে আটকে উঠল আদিবের রক্তাক্ত হাত দেখে। আদিব, চিৎকার করে উঠলেন হায়াতের মা, তার চোখে একসাথে বিস্ময়, ভীতি আর মায়া। নার্সরা দৌড়ে এলো, একজন টিস্যু আর ব্যান্ডেজ আনতে ছুটলো। কেউ একজন বলল, স্যার, আপনি এটা কি করলেন? এত রক্ত! আপনাকে এখনই ড্রেসিং রুমে নিয়ে যেতে হবে। কিন্তু আদিব দাঁড়িয়ে রইল, পাথরের মতো, চোখ শুধু দরজার দিকে। যেদিক দিয়ে হায়াত চলে গেছে তার ঠোঁট থেকে একটাই ফিসফিস শব্দ বের হলো। ও যদি আমার না থাকে তবে এই ব্যথাগুলোই আমার শাস্তি। হায়াত কিছুটা দূরে গিয়ে পেছনে তাকালেও চোখ সরিয়ে নেয়। সে জানে এই মুহূর্তে তার বুকের ভেতরটা কেঁপে উঠলেও নিজেকে ভাঙতে দেওয়া চলবে না। হায়াতের শেষ কথাগুলো যেন আগুন ঢেলে দেয় আদিবের রক্তে। সে ঝাঁপিয়ে এসে হায়াতের গাল চেপে ধরে, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। লাগছে। চুপ আবাল, একদম চুপ করবি। তুই আমার সামনে দাঁড়িয়ে আমারই মা, আমার ভালোবাসা, আমার সব কিছুকে নিয়ে এত বড় কথা বলিস? তার কণ্ঠ হুংকারে ভরে যায়। চারপাশে থাকা সবাই হতবাক। নার্স এগিয়ে আসতে গিয়েও থেমে যায়। ভেবেছিস আমি কিছু বলবো না? ভেবেছিস তুই যা ইচ্ছা বলবি আর আমি চুপ করে দেখব? হায়াত চোখে চোখ রাখে, গাল চেপে ধরা অবস্থাতেই কাঁপে না। আদিব আবার ফিসফিসে গর্জে ওঠে। তুই শুধু আমার নামটাকে না, আমার পুরো অস্তিত্বটাকেই পুড়িয়ে দিয়েছিস হায়াত। তারপরে হঠাৎ হাতটা আলগা করে দেয়। আদিব দুধাপ পিছিয়ে যায়, চোখ দুটো ভিজে উঠেছে, কিন্তু গলায় আগুন ঝরে। তুই চাইলে গালি দে, ঘৃণা কর, তবু এতটুকু মিথ্যা বলিস না, কারণ আমি এখনো তোকে ভালোবাসি। আদিবের কণ্ঠে আমি এখনো তোকে ভালোবাসি। কথাটা বের হতে না হতেই হায়াত এগিয়ে এসে এক ঝটকায় তার হাতটা সরিয়ে দেয় মুখ থেকে। চোখে আর জল নেই, শুধু আগুন। ভালোবাসা? তার কণ্ঠে বিদ্রুপ। ভালোবাসা যদি এমন হয় তাহলে ওই শব্দটারই মুখে থুথু দিই। এক ধাপ এগিয়ে দাঁড়িয়ে হায়াত সোজা আদিবের চোখে চোখ রাখে। দরকার নেই এমন ভালোবাসার যেখানে মায়ের অপমান হয়, আত্মসম্মান পদতলিত হয়, আর আপনি কেবল নিজের রাগ দেখিয়ে যান। ভালোবাসা যদি শুধু নিজের অধিকার নিয়ে চেঁচানো হয় তাহলে সেটা ভালোবাসা নয়, এটা মালিকানা। হায়াতের গলা কাঁপছে, কিন্তু সে থামে না। আপনি যাকে ভালোবাসা বলছেন আমি তাকে ভয় পাই, বুঝেছেন? ভয়। তারপর সে ঘুরে দাঁড়ায়। আর ফিরে তাকাবো না এবার। আপনি আসলেই হারালেন আমাকে চিরতরে। ঠাস করে আদিবের হাতে হায়াতের গালে সজোরে একটা চড়। শব্দটা যেন পুরো কেবিনের নিস্তব্ধতাকে ছিঁড়ে ফেলে। হায়াত থমকে যায়, মুখ ঘুরে যায় এক পাশে, তার চোখ জলজল করছে, কিন্তু এখনো কাঁদছে না। সেই মুহূর্তেই হায়াতের বাবা বজ্র গম্ভীর গলায় গর্জে ওঠেন। আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুললে তোমাকে মানুষ ভেবেছিলাম, জানোয়ার না। তিনি এগিয়ে আসেন এক পা, চোখে তীব্র রাগ আর গলা কাঁপছে। আদিব ঘাড় শক্ত করে দাঁড়িয়ে থাকে, বুক ফুলিয়ে, চোখে আগুন। হ্যাঁ মেরেছি, কারণ ও আমার স্ত্রী। আবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কেবিনে উপস্থিত নার্সরাও থমকে যায়। আইন দিয়ে, সমাজ দিয়ে, ধর্ম দিয়ে ও আমার বউ, আর আমি আমার স্ত্রীর সাথে কিভাবে কথা বলবো সেটা শেখাবে না কেউ। হায়াতের গালে লাল ছাপ, কিন্তু তার গলা ঠান্ডা ও কাঁপা। আপনি শুধু স্বামী নন, আপনি এখন আমার জীবনের এক ভয়ঙ্কর ভুল। হায়াতের বাবা এবার আর নিজেকে ধরে রাখতে পারেন না, তিনি সামনে এসে আদিবের গলার চেপে ধরেন। স্ত্রী মানে কি মালিকানার কাগজ, মেয়েকে মারার লাইসেন্স?
ঝড়ের ঘটনার পর সবকিছু যেন থেমে যায় কিছু মুহূর্তের জন্যে। আদিব স্তব্ধ। হায়াতের বাবা কাপা হাতে মেয়ের গালে ছুঁয়ে দেখেন, তারপর পেছনে সরে দাঁড়ান। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ভেতরে ঢোকেন মিসেস অরোরা, আদিবের মা আর চাচি। চোখে বিস্ময়, ভয় আর চাপা দুঃখ। আদিবের চাচি ধীরে হায়াতের সামনে এসে দাঁড়ান, হাতটা ধরে ফেলেন। বাবু প্লিজ, আমি মাপ চাই মা। আমাদের ছেলে রাগ হয় আমরা জানি, কিন্তু তুমি তো জানো ও তোমায় কতটা ভালোবাসে। একটা ভুল তাও তুমি ক্ষমা করে দিতে পারবে না? আদিবের বাবা এবার বলেন, মেয়েরা সম্পর্ক ভাঙার জন্য না, টিকিয়ে রাখার জন্য হয়। ছেলেটার রাগ আছে, কিন্তু মনটা তো তোমারই। হায়াত ধীরে ধীরে চোখ তোলে, ঠোঁটে হালকা কাপা হাসি, তার কণ্ঠ দৃঢ় হয়ে ওঠে। আমার যোগ্যতা নেই, আর আজ যখন আমার গায়ে হাত উঠল তখন আমি বুঝলাম এই সম্পর্ক আর আমার সম্মান একসাথে বাঁচে না। মিসেস অরোরাও মাপ চাইলেন হাত ধরে। হায়াত হাত আলতো করে ছাড়িয়ে নেয়, বলল, আপনারা ভালো, আপনি আমাকে মায়ের মতো স্নেহ দিয়েছেন, কিন্তু এবার ক্ষমা করবেন, এই মেয়েটা আর ফিরছে না। সরি, আর সম্ভব না। হায়াত চোখ নামিয়ে চলে যায়, ধীর পায়ে কিন্তু স্থির সিদ্ধান্তে। হায়াতকে নিয়ে বাবা মা ধীরে ধীরে বাসের দিকে এগোতে লাগলো। কারো মুখে কথা নেই, শুধু বুকে একাকার বিষাদ আর নীরবতা। বাসের ধোঁয়া উঠে উঠল, যাত্রা শুরু হলো। হায়াতের বাবা জানালা দিয়ে বাইরে তাকালেন, মন ভারাক্রান্ত। মিসেস অরোরা পাশে থেকে হায়াতের হাতে আলতো করে হাত রাখলেন, চেষ্টা করলেন কিছু বলার, কিন্তু কথাগুলো গলায় আটকে গেল। হায়াত চুপচাপ বসে আছে, চোখে আকাশের দিকে, দূরের কোনো ভাবনা, ভেতরে এক অদ্ভুত শূন্যতা, যা সময়ের সঙ্গে একটু একটু করে জমতে লাগছে। বাস ধীরে ধীরে শহরের কোণে ঢুকছে, আর হায়াতের জীবনও যেন একটা নতুন অধ্যায় শুরু করছে, যেখানে ঠিক কতদূর যেতে হবে সে নিজেও জানে না। হায়াত চলে যাওয়া মাত্রই কেবিনে যেন বিস্ফোরণ ঘটে আদিবের ভিতরে। সে হঠাৎই পিছনের দেওয়ালে গিয়ে সজোরে নিচের কপাল ঠুকিয়ে দিল, ধরাম করে। রক্তের দাগ এবার কপালেও, চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আদিব, চিৎকার করে ওঠে মিসেস অরোরা। নার্সরা দৌড়ে আসে। হায়াতের বাবা এক পা এগোতে গিয়েও থেমে যান। আদিব কাঁপা কাঁপা হাতে দেওয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, চোখে রাগ নয়, শুধু ভয়ঙ্কর শূন্যতা। সে হুংকার দিয়ে ওঠে, যা, কেউ সামনে আসবি না। আমার ভুল, আমার শাস্তি, কেউ দয়া দেখাতে আসবে না। মা, তুমি চলে যাও। তার কণ্ঠ ফাটতে বসেছে, নিঃশ্বাসগুলো কাঁপছে। হঠাৎ পকেট থেকে ফোন বের করে দ্রুত কিছু টাইপ করতে করতে সে আবার বলে, আফরা শিকদার হায়াত, তোকে তো বলেছিলাম, তুই যদি আমার না হস এই ব্যথাগুলোই হবে আমার শাস্তি। তোর কাছে আমার ভালোবাসা ভয়ের নাম, তাই ঠিক আছে, আমি তোকেও ভয়মুক্ত করে দিচ্ছি। ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, চিরতরে মুক্তি। তার কণ্ঠ ভেঙে পড়ে, কিন্তু চোখের জল কোথাও নেই, শুধু একটা ফাঁকা হাসি। তুই বাঁচ, কিন্তু আমাকে নিয়ে আর কোনো চিন্তা না করিস, কারণ আমি তো মরে গেছি ঠিক ওই চটটার সঙ্গে সাথেই। অন্যদিকে বাসের কোণে বসেছিল হায়াত, তার চোখ ভেজা, কাদা অশ্রু। মায়ের কাঁধে মাথা রেখে ধীরে ধীরে বড় করে কান্না শুরু করলো। হঠাৎ করেই ফোনের স্ক্রিন আলো করে উঠল। হায়াত হতবাক হয়ে তাকিয়ে থাকলো মেসেজগুলোর দিকে, হাত কাঁপছে, চোখ ছলছল করছে। এটা কেমন কথা, ডিভোর্স? কিছু লেখার আগে, ইউ ক্যান নট রিপ্লাই টু দিস কনভারসেশন এনিমোর। চোখ কুঁচকে দেখলো হায়াত, আদি ব্লক করে দিয়েছে। মনটা ধক করে উঠল, আবারও চোখের সামনে ঝাপসা হয়ে এলো সবকিছু। এক মুহূর্তে যেন সমস্ত জগৎটা থেমে গেল। মায়ের কোমল হাতগুলো আলতো করে তার চুলে ছুঁয়ে দিচ্ছিল, যেন বলতে চায় সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মায়ের কণ্ঠে কাঁপন। সব কিছু ঠিক হয়ে যাবে মেয়ে, একটু ধৈর্য ধরো, আমি আছি তোমার পাশে। হায়াত শুধু কান্না করে, থামতে পারে না। তার চোখে শুধু মায়া আর এক এক ধাপ এগিয়ে যাওয়ার ভয়। কিন্তু এই কান্নার মধ্যেই যেন নিজের নতুন জীবনের প্রথম নিঃশ্বাস খুঁজে পাচ্ছে সে। হঠাৎ করেই ফোনের শব্দে আদিবের মুখ থেকে বেরোলো অস্পষ্ট গর্জন সদৃশ আওয়াজ, যা রাগ আর বিদ্বেষের সংমিশ্রণ। হায়াত, বাস্টার, তোকে আমি কখনো মাফ করব না।
তার চোখে আগুন, গলা কাঁপছে ব্যথায়, অজান্তেই ফোঁটা ফোঁটা রক্ত টপকাচ্ছে কপালের ফাটল থেকে, কিন্তু সে কাঁদছে না। শুধু নার্সরা তার পাশে দাঁড়িয়ে চেষ্টা করলো তাকে শান্ত করতে, কিন্তু আদিবের মন এখন শুধুই রক্তক্ষরণ আর অব্যক্ত ঘৃণায় বদ্ধ। বাস ধীরে ধীরে ধামরাইয়ের কাছে এসে পৌঁছালো। সুদূর পাহাড়ের নীলিমায় মিশে থাকা সুতিপাড়ার পথে পাড়ি দিতে দিতে যেতে এখনো কিছুক্ষণ বাকি। হায়াত চুপচাপ বসেছিল, চোখ মুছে মুছে কান্না করছিল, তার গলা ভেঙে ভেঙে উঠছিল, নিঃশ্বাসও কষ্টকর হয়ে উঠছিল। বাবা পাশে এসে আলতো করে হাত রাখলেন হায়াতের কাঁধে। মায়ের কণ্ঠ কোমল কিন্তু দৃঢ়। শোনো মেয়ে, সবাই জীবনে কঠিন সময় পায়, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তুমি একলা নও, আমরা তোমার পাশে আছি বললেন বাবা। হায়াত তাদের কথায় একটু শান্ত হলো, তবুও চোখের কোণে জল জমে থাকা থামছিল না। বাস চলতে থাকলো, পথের গাছপালা ধীরে ধীরে পেছনে ফিকে হতে লাগলো, আর হায়াতের মন যেন সেতার সুরের মতো ব্যথায় বাঁধা। কিন্তু সেই ব্যথার মধ্যেও কিছুটা আশা জেগে উঠল। জীবনের এই পথটাও শেষ হয়ে যাবে একদিন, তবুও হায়াতের কান্না থামছিল না। গলা ভেঙে কাঁদতে কাঁদতে সে বাবার দিকে তাকালো।